হ্যালো এভরিওয়ান, আমরা সান্দ্রতা ও পৃষ্ঠটানের প্রবলেম সেট 2 করছিলাম, রাইট? 12 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছি। তো আমরা আজকে নেক্সট কোয়েশ্চেনটা দেখব। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা কিন্তু, হ্যাঁ, এই যে 13 নম্বর যে কোয়েশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট। এটা তোমাকে ভালো করে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? দেখো কোয়েশ্চেনটা কি বলছে। একটি একটা বড় ট্যাঙ্ক রয়েছে, যার মানে এইচ উচ্চতা পর্যন্ত জলে পূর্ণ। তাহলে এইচ উচ্চতা পর্যন্ত জল রয়েছে, অসুবিধা নেই। বলছে তলদেশের নিকটস্থ একটি ছিদ্রের মধ্য দিয়ে জল নির্গত হয়। ক্লিয়ার হয়েছে? বলছে জলের উচ্চতা এইচ থেকে নেমে h/2 হতে যে সময় লাগে, মানে এইচ থেকে h/2 হতে যে সময় লাগে এবং h/2 থেকে 0 হতে যে সময় লাগে, তাদের রেশিও আমাকে বের করতে হবে। ওকে, তো জিনিসটাকে বোঝো। দেখো এরকম একটা মনে করো রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, রাইট? ট্যাঙ্ক রয়েছে, এটা সিলিন্ড্রিক্যাল ফর্ম ধরে নাও, অসুবিধা কিছু নেই। এরকম একটা ট্যাঙ্ক রয়েছে। ওকে, এবার ট্যাঙ্কের এইখানটা একটা ছিদ্র আছে, এখানটায় কি ছিদ্র আছে কি নাকি এদিক দিয়ে জল বেরোতে পারে, এদিক দিয়ে জল ফ্লো করতে পারে, না বেরিয়ে আসতে পারে, রাইট? এখানে জল ভর্তি রয়েছে। ওকে, এবার দেখো বলছে এইখান থেকে এইটুকুনি, মানে এইখান থেকে পুরোটা তার হাইট বললাম যে স্মল এইচ, আর এইখান থেকে এইটুকুনি সেটা কত h/2, আর এইখান থেকে এইটুকুনি h/2। ওকে, এইখান থেকে এইটুকুনি h/2। বলছে এইখান থেকে এইখান পর্যন্ত আসতে কতখানি সময় লাগে, আর এইখান থেকে এইটুকুনি আসতে কতখানি সময় লাগে, তাদের রেশিও, মানে আমাদেরকে যেটা বের করতে হবে বেসিক্যালি T1/T2, তার রেশিও কত সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, দেখো খুবই ইজি কোশ্চেনটা, কিছুই না। মানে বেসিক্যালি নির্গমনের সূত্র তোমরা পড়েছো, নির্গমন বেগ, তরলের নির্গমন বেগ, মানে বার্নৌলিস যে প্রিন্সিপাল সেটাকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু নির্গমন বেগ আমরা বের করতে পারি। সো আগে বার্নৌলিস প্রিন্সিপালটা কি সেটা দেখো আগে। ওকে, বার্নৌলিস প্রিন্সিপাল, ওকে, বা থিওরাম বলতে পারো তোমরা, বার্নৌলিস প্রিন্সিপাল। সো বার্নৌলিস প্রিন্সিপাল কি বলছে, মানে বলছে P1 প্লাস রো GH, এখানে ডেন্সিটি সেম, তরলের দরকার নেই, তাহলে রো 1 লেখার দরকার নেই যেহেতু ডেন্সিটি সেম। ওকে, ইন্টু সাপোজ H1 প্লাস হাফ ইন্টু রো ইন্টু ভেলোসিটি ধরলাম চেঞ্জ হবে V1 স্কোয়ার ইকুয়াল টু, বেসিক্যালি এটা কনস্ট্যান্ট হয়, সেটা ইকুয়াল টু আমরা বলি P2 রো ইন্টু GH2 প্লাস হাফ রো V2 স্কোয়ার। দেখো এইটা হচ্ছে তোমার বার্নৌলির প্রিন্সিপাল, বার্নৌলির উপপাদ্য। ওকে, মানে বেসিক্যালি এটা কনস্ট্যান্ট হয়, এই যে P প্লাস রো GH প্লাস হাফ রো V স্কোয়ার, এইটুকুনি টার্ম কি কনস্ট্যান্ট হয়। ওকে, তাহলে আমরা মানে আমি বেসিক্যালি একটা এরকমভাবে যদি কনসিডার করি, ধরো এরকম একটা মনে করো নল রয়েছে। ওকে, এটা মনে করো 1 নম্বর পয়েন্ট, এটা মনে করো 2 নম্বর পয়েন্ট। তাহলে এইখানে যে প্রেশারটা কাজ করছে সেটা P1 প্রেশার, এইখানে যে প্রেশারটা কাজ করছে সেটা P2 প্রেশার। ওকে, এদের মধ্যে একটা হাইটের ডিফারেন্স রয়েছে, ধরো সাপোজ এটা মনে করো আমাদের রেফারেন্স পাবে, এটা রেফারেন্স। ওকে, তাহলে এখান থেকে এইটুকুনি সাপোজ H1, এখান থেকে এইটুকুনি সাপোজ H2 ধরলাম। ওকে, আর ভেলোসিটি ধরো এই পয়েন্টের ভেলোসিটি ধরলাম V1, আর এইখান থেকে যে বেরোনোর সময় তার ভেলোসিটি ধরলাম V2। ক্লিয়ার হয়েছে? এবং যে লিকুইডটা যাচ্ছে সেই লিকুইডের ডেন্সিটি ধরে নিয়েছি রো। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে, এই 1 নম্বর পয়েন্টের ক্ষেত্রে তুমি কি দেখছো, প্রেশার P1 কাজ করছে, এখানে কতখানি উচ্চতা রয়েছে, H1 উচ্চতা রয়েছে, তাহলে তার জন্য প্রেশার কতখানি হবে দেখো, রো ইন্টু জি ইন্টু H1, এবং একটা ভেলোসিটি রয়েছে, ভেলোসিটির জন্য একটা প্রেশার পাবে তুমি, সেটা কত হাফ রো V1 স্কোয়ার। ওকে, এইখানে যে এই পুরো প্রেশারটা পেলে দ্যাট ইজ ইকুয়াল টু এই পয়েন্টের প্রেশারটা, সেটা কত দেখো, এই পয়েন্টের প্রেশার P2 প্লাস দেখো এই পয়েন্টের উচ্চতা, এই উচ্চতায় রয়েছে, এই উচ্চতা থাকার জন্য একটা চাপ কাজ করছে, প্রেশার রো ইন্টু জি ইন্টু H2, প্লাস তার একটা ভেলোসিটি রয়েছে, ভেলোসিটির জন্য একটা প্রেশার কাজ করছে, এটা কত হাফ রো V2 স্কোয়ার। এইটাই বেসিক্যালি কি বার্নৌলির প্রিন্সিপাল। ক্লিয়ার হয়েছে? এখান থেকে আমরা নির্গমন বেগে আসব, মানে কি এই যে এখানে যে মানে জলটা বেরিয়ে আসছে তার যে ভেলোসিটি
সেটা আমি এইখানটাই এই পয়েন্টে যে ভেলোসিটি সেটা আমি সাপোজ একটা এখানে দেখো আগে প্রথম থেকে বলি, যখন পুরো টপমোস্ট লেয়ারে যখন জল রয়েছে পুরো টপমোস্ট লেয়ারে, তখন তার ভেলোসিটি কত v1 = 0, মানে তখন তার মানে সেই ফ্লুইড বা লিকুইডটার কোনো ভেলোসিটি নেই। যখন ধর হাফ হয়েছে তখন সাপোজ ধরলাম ভেলোসিটি v2 ধরলাম, ওকে। আর যখন ধরো পুরো নির্গমন হচ্ছে তখন তার ভেলোসিটি ধরলাম 3। তাহলে v2 v3 এদের যে ভ্যালুগুলো মানে কত আসবে সেটা কি করে আসে সেটা আমি বেসিক্যালি বের করে দেখাচ্ছি, ওকে। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম যে আমরা শুধুমাত্র প্রবলেম করব না, আমরা থিওরিটাও কিন্তু বুঝবো, এটা প্রবলেমটার জন্য কোন থিওরি অ্যাপ্লাই হচ্ছে এবং সেখানে কোন কোন ফর্মুলা আসছে না সমস্ত কিছু আমরা ডিটেলে আলোচনা করবো, ওকে। সো দেখো এইখানটায় আমি এরকম একটা টিউব কনসিডার মানে একটা ট্যাঙ্ক কনসিডার করে নিলাম অ্যাকচুয়ালি বেসিক্যালি, ওকে। সো দেখো এইখানটায় জলটা ফ্লো করবে এদিক দিয়ে, তাই তো? আচ্ছা এটাকে একটু উপর করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম করি, সাপোজ এইখানটায় রয়েছে, এইখানটায় ফুটোটা রয়েছে, ওকে। ধরে নাও এখান থেকে এইটুকুনি হাইট h বা এখান থেকে এইটুকুনি h1 ধরে নাও, এখান থেকে এইটুকুনি h2 ধরে নাও, তাহলে এইটুকুনি কত হবে h1 - h2 মানে h বেসিক্যালি h1 - h2, ওকে। এদিকে তোমার জল ফ্লো করছে, তার ভেলোসিটি রয়েছে, তাহলে একদম যে টপমোস্ট লেয়ারে ধরলাম সাপোজ যে ফ্লুইডটার যে ভেলোসিটি সেটা ধরলাম v1 আর এখানে ধরলাম v2, ওকে। এবার বার্নৌলি প্রিন্সিপাল তুমি অ্যাপ্লাই করো। দেখো এইখানে প্রেসারের কোনো ডিফারেন্স নেই, প্রেসারটা সেম, তো দুজনেরই প্রেসার যদি আমি সেম কনসিডার করি তাহলে এটাও পি থাকছে এটাও পি থাকছে, ওকে। এবার দেখো এইখানে রো ইন্টু জি ইন্টু h1, আচ্ছা এটাকে এখানে লিখি, নতুন করে লিখি তাহলে তোমার সুবিধা বেশি হবে, ওকে। ধরো ইনিশিয়াল মানে একদম টপমোস্ট লেয়ারের যদি কথা যদি বলে তাহলে প্রেসার পি বলবে তুমি, রো ইন্টু জি ইন্টু h1 হাইট রাইট, প্লাস হাফ ইন্টু রো ইন্টু v1 স্কোয়ার। এখানে কিন্তু ভেলোসিটি 0, কারণ এই টপমোস্ট লেয়ারে জলের তো কোনো ভেলোসিটি নেই, তাই ভেলোসিটি 0 হবে, এটা পরে লিখে দেবো। এই পয়েন্টের ক্ষেত্রে প্রেসার পি থাকছে, এখানে প্রেসারের কোনো ডিফারেন্স নেই, প্রেসার পি, রো ইন্টু জি ইন্টু দেখো এর হাইটটা কিন্তু বেসিক্যালি কত, এখান থেকে হাইট মেজার করছি সাপোজ, তাহলে এখান থেকে এইটুকুনি বলবো তুমি h2, ক্লিয়ার হয়েছে, প্লাস হাফ ইন্টু রো v2 স্কোয়ার, ওকে। এবার তুমি বলছো যে v1টা 0, তাহলে v1 যদি 0 হয় তাহলে এখানে দেখো পি কাটলো অসুবিধা নেই, তাহলে এখানে রো ইন্টু জি ইন্টু h1 প্লাস 0 দ্যাট ইজ ইকুয়াল টু রো ইন্টু জি ইন্টু h2 প্লাস হাফ ইন্টু রো ইন্টু v2 স্কোয়ার। বুঝেছো বাবা? এখান থেকে তুমি কি করতে পারো দেখো, এখান থেকে তুমি v1টা ক্যালকুলেট করবে, তাহলে তুমি এইটা লিখতে পারো হাফ ইন্টু রো ইন্টু v2 v2 এটা v2 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু রো ইন্টু জি ইন্টু h1 মাইনাস রো ইন্টু জি ইন্টু h2, তাই নয় কি? তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে হাফ ইন্টু রো ইন্টু v2 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু রো ইন্টু জি কমন, সুতরাং h1 মাইনাস h2, এটা মানে আমি h কনসিডার করে নিয়েছিলাম আগেই। তাহলে এখানে দেখো রো ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে তুমি v2 স্কোয়ার মানে বলতে পারো দেখো 2g ইন্টু h1 মাইনাস h2, or we can say v2 that is equal to under root 2g h1 minus h2 মানে আমি h ক্যান্সেল করেছিলাম, রাইট? এই যে এখানে h ধরে দিয়েছিলাম, ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি কি পাচ্ছ দেখো, তাহলে যে নির্গমন যে বেগ সেটা কত আসছে √2g ইন্টু h, এইচটা কি বেসিক্যালি তুমি যদি ওপর থেকে হাইট মেজার করো তাহলে এখান থেকে এইটুকুনি, ওকে। তারপরে আমাদের প্রবলেমটা কি বলছে দেখো, তাহলে আমি ফর্মুলা পেয়ে গেছি কিন্তু √2g ইন্টু h হবে, তাহলে আমাদের প্রবলেমটা কি বলছে দেখো, তাহলে এইখান থেকে এইটুকুনি যে হাইট কতখানি h/2, তাহলে ভেলোসিটি কত হয় বলো, ভেলোসিটি v2 ইকুয়াল টু তুমি লিখবে √2 ইন্টু জি, জি হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন্টু হাইট, এখান থেকে এইটুকু হাইট কত h/2, সুতরাং h/2 লিখবে তুমি, এটা মানে আলটিমেট কত আসবে বেসিক্যালি √g ইন্টু h, ক্লিয়ার হয়েছে? তাহলে যখন হাইট যখন হাফ হবে তখন তার ভেলোসিটি পাচ্ছে আমরা √g ইন্টু h,
ওকে, আর একদম যখন নিচে চলে আসবে মানে মানে এই হাফ থেকে যখন পুরো 0 হবে তখন কতখানি পাবে তুমি দেখো, তখন কি এইখান থেকে এইটুকুনি হাইট, তখন হাইট কিন্তু এখান থেকে এইটুকুনি নয়, হাইট তুমি যখন একটা লেভেল থেকে কনসিডার করবে, আইদার এখান থেকে কনসিডার করছি আমি, যেহেতু আমি এখান থেকে ধরেছি তাহলে আমি এখান থেকে ধরবো, তাহলে এর ক্ষেত্রে হবে 2 ইন্টু জি ইন্টু হাইট কত দেখো পুরোটা এইচ, সুতরাং তুমি এইচ বলবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি এইখান থেকে এইখানে আসতে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে কতখানি সময় লাগলো সেটাকে আমি T1 কনসিডার করে নিয়েছি। তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা কি সূত্র জানি দেখো, সো উই নো, কি জানি বলো, আমরা v = u + at এটা জানি না আমরা। তাহলে এখান থেকে v = এখানে বেসিক্যালি a মানে এখানে g হবে, g * t হবে, ওকে। আর এখানটায় যে ইউ লিখলাম, ইউটা তোমার ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি মিন্স এইটা তোমার ইনিশিয়াল ভেলোসিটি। আমি যদি এই পয়েন্টের ভেলোসিটি মানে এখান থেকে একটু টাইমের কথা যদি কনসিডার করি তাহলে t1 টাইম, রাইট? তাহলে আমি যদি লিখি তাহলে এটা ফর্মুলা আমাদের কাছে। সো নাও উই ক্যান রাইট, কি লিখতে পারি বলো, সুতরাং আমরা বলতে পারি কি v2 = দেখো এই পয়েন্টের ভেলোসিটি কত v2 না, v2 এটা তো ফাইনাল ভেলোসিটি আমার, আমি যেহেতু এই পয়েন্টের কথা ভাবছি এখন এখান থেকে এইটুকুনি, তাহলে এটা আমার ফাইনাল ভেলোসিটি এই পয়েন্টে, তাহলে v2 মানে ইকুয়াল টু v1 প্লাস এটা t, হ্যাঁ, g ইন্টু t1। ক্লিয়ার হয়েছে? আচ্ছা একটু কয়েকটা পেজ বাড়িয়ে নিই, ওকে। তাহলে দেখো এখান থেকে তুমি কি করতে পারো, এবার এখান থেকে তুমি বলতে পারো যে g ইন্টু t1 দ্যাট ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1, আর তুমি বলতে পারো যে t1 ইকুয়াল টু v2 মাইনাস v1 ডিভাইডেড বাই g, রাইট? এবার তুমি তো জানো যে v1 ইকুয়াল টু 0, সিন্স v1 ইকুয়াল টু 0, সো সুতরাং তুমি বলতেই পারো যে t1 দ্যাট ইজ ইকুয়াল টু v2 মাইনাস 0 মানে v2 বাই g। এটাকে তুমি একটা নাম দিয়ে রাখো 1, আগে বোধহয় কোনো নাম দিইনি আমি, তাই না? ঠিক আছে, এটাকে তুমি 1 ধরে রাখলে, ওকে। সিমিলারলি তুমি t2 বের করবে, সো সিমিলারলি এরকমভাবে তুমি করবে বেসিক্যালি, সিমিলারলি দেখো এইবার দেখো ভেলোসিটি কত v3, তাই না? তুমি যখন একদম পুরো নিচে চলে আসছো এখানে কত, এখানে ভেলোসিটি দেখো v3, তাহলে এর ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি কোনটা, v1 ইনিশিয়াল ভেলোসিটি, মানে এখান থেকে আমি এইটুকুনি দেখবো, এখান থেকে এইটুকুনি টাইম কত t2 কনসিডার করেছি আমি, তাহলে এই t2 টাইমটা কত দেখো, এইখানে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এখানে তার কি ফাইনাল ভেলোসিটি, ওকে। এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা তোমার ফাইনাল ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বেসিক্যালি v2, তাহলে এখানে তুমি লিখবে v3 ইকুয়াল টু v2 প্লাস g ইন্টু t2। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি g t2 দ্যাট ইজ ইকুয়াল টু v3 মাইনাস v2, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে t2 ইকুয়াল টু v3 মাইনাস v2 ডিভাইডেড বাই, বলো, ডিভাইডেড বাই g, রাইট? তাহলে এটা তুমি বলতে পারছো। তাহলে t2 পেয়ে গেছো, t1ও পেয়ে গেছো, এবার এদেরকে রেশিও করে দিলে আই থিঙ্ক হয়ে যাবে, অথবা আচ্ছা এটাকে রেশিও করে দিলেই হয়ে যাবে আশা করা যায়, কারণ v2 এবং v3 দুজনের ভ্যালু আমরা জানি, তো বসিয়ে দেবো পরে। সো নাও তাহলে 1/2 মানে এইটা কি, এই t1টা বেসিক্যালি কি একদম 0 থেকে মানে টপ থেকে হাফ আসতে যে সময় লাগে, আর t2টা বেসিক্যালি হাফ থেকে 0 হতে যে সময় লাগে। তাহলে সুতরাং t1 বাই t2 দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি বলবে এবার যে v2 বাই g, আর এইখানটা তোমার v3 মাইনাস v2 বাই g, রাইট? তাহলে g ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, সো তুমি বলবে t1 বাই t2 দ্যাট ইজ ইকুয়াল টু g যদি ক্যান্সেল হয় তাহলে v2 বাই v3 মাইনাস v2, ওকে। আচ্ছা ভ্যালুগুলো পুট করে দেখি কেমন আসে। সো v2 এর ভ্যালু তুমি পেয়েছো বেসিক্যালি √g ইন্টু h, রাইট? আর v3 ভ্যালু তুমি পেয়েছো √2g ইন্টু h মাইনাস v2 আবার √g ইন্টু h। দেখো মিলিয়ে নাও, অসুবিধার কিছু নেই। এই দেখো v3 তুমি পেয়েছো √2g ইন্টু h, v2 তুমি পেয়েছো √g ইন্টু h, ওকে। সেগুলো তুমি এখানে পুট করে দিয়েছি।
তাহলে এখান থেকে তুমি বলতেই পারো সুতরাং T1/T2 দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে দেখো তাহলে নিচে দেখো রুট ওভার অফ GH কমন নিতে পারো, আর উপরে GH রয়েছে, তাহলে কেটে যাবে, সুতরাং 1 ডিভাইডেড বাই এখানে √2 থাকবে, পরে -1 থাকবে। তাহলে আমি যদি রেশিও বলি তাহলে এটা, আর যদি ইস টু ফর্মে লেখার চেষ্টা করি তাহলে বলবে T1:T2 দ্যাট ইজ ইকুয়াল টু 1:√2 - 1। এটাই তোমার কি আনসার। দেখো মারাত্মক ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটাকে তুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাকে বুঝতে হবে। হ্যাঁ দেখো মিলেছে কি না, দেখো 1:√2 - 1, রাইট, এটা তোমার আনসার। ক্লিয়ার হয়েছে? খুব খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবে না, তাহলে বুঝতে হবে তোমাকে। হ্যাঁ আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে একটি নলের এক প্রান্তে 2 মিলিমিটার ব্যাসের একটি সাবান বুদবুদ গঠন করা হলো। তাহলে একটা নল, এরকম একটা নল রয়েছে মনে করো, নলের এক প্রান্তে মানে এইখানটা ধরো, এখানে সাবান বুদবুদ আমি তৈরি করলাম, একটা বাবেল তৈরি করলাম, কত এত মিলিমিটার ব্যাসের। তাহলে এখানে ব্যাসটা বলে দিয়েছি, তাহলে ব্যাসার্ধ তুমি বের করতে পারো, 2 দিয়ে ভাগ করে দিলে ব্যাসার্ধ চলে আসবে। বলছে নলের অপর প্রান্ত একটি ইউনল ম্যানোমিটারের সঙ্গে যুক্ত, মানে নলের অপর প্রান্ত, হ্যাঁ মানে ধর এই প্রান্তে যদি বাবেল উৎপন্ন হয় আর এই প্রান্তটা একটি ইউনল ম্যানোমিটারের সঙ্গে যুক্ত, একটা ইউনল ম্যানোমিটারের সঙ্গে যুক্ত, এরকম ইউনল ম্যানোমিটারের সঙ্গে যুক্ত রয়েছে। বলছে ম্যানোমিটার তরল আপেক্ষিক গুরুত্ব 0.8 হলে সাবান জলের পৃষ্ঠটান 25 ডাইন পার মানে সেন্টিমিটার, রাইট, মানে পৃষ্ঠটান মানে টি তোমাকে বলে দিয়েছে 25 ডাইন পার সেন্টিমিটার। ওকে, হলে বলছি ম্যানোমিটারের 2 বাহুতে লেভেলের পার্থক্য কত হবে। তাহলে দুটো বাহুতে লেভেলের পার্থক্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে ইউনল, হ্যাঁ, যে লেভেলের পার্থক্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো কোশ্চেনটা দেখো কি বলছে, বেসিক্যালি কোশ্চেনটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে। বলছে একটি নলের এক প্রান্তে এত মিলিমিটার ব্যাসের একটি সাবান বুদবুদ গঠন করা হলো, অসুবিধা নেই। বলছে নলের অপর প্রান্ত একটি ইউনল ম্যানোমিটারের সঙ্গে যুক্ত। ওকে, মানে ইউনল ম্যানোমিটারের সঙ্গে যুক্ত, মানে এই প্রান্তটা ইউনল ম্যানোমিটারের সঙ্গে যুক্ত রয়েছে। বলছে ম্যানোমিটারের ম্যানোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব এত, মানে ম্যানোমিটারের তরল দেওয়া রয়েছে, সে তরলের যে আপেক্ষিক গুরুত্ব সেটা তোমাকে বলে দিয়েছে। আপেক্ষিক গুরুত্ব মানে স্পেসিফিক গ্র্যাভিটি তোমাকে বলে দিয়েছে, মানে তার কোনো পদার্থের ডেন্সিটি বাই ওয়াটারের ডেন্সিটি অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট। বলছে সাবান জলের পৃষ্ঠটান তোমাকে বলে দিয়েছে, তাহলে ম্যানোমিটারের 2 বাহুতে লেভেলের পার্থক্য কত হবে। ওকে, তাহলে এর ফিজিক্সটা কি দেখো, বেসিক্যালি এইখানে যে বাবেলটা উৎপন্ন হয়েছে, মানে বেসিক্যালি সাবানের বুদবুদ উৎপন্ন হয়েছে, সাবানের বুদবুদের ক্ষেত্রে যে এক্সেস প্রেশারটা তুমি পাও, মানে অতিরিক্ত যে চাপ, সেটা কত হয় 40/G, রাইট, সরি জি নয় আর, মানে বেসিক্যালি যে এক্সেস প্রেশার পাই সেটা কত পাই আমরা 40/R। ওকে, আর হচ্ছে তোমার যে বাবেলটা তুমি নিচ্ছ সেই বাবেলটার রেডিয়াস। ওকে, তাহলে এই যে এক্সেস প্রেশারটা, এই এক্সেস প্রেশারটাই কিন্তু এই যে ম্যানোমিটারের মানে মধ্যে যে প্রেশারটা, সেই প্রেশারটা ক্রিয়েট করবে, মানে বেসিক্যালি এটাই হবে কত ρ × G × H 40/R। ক্লিয়ার হয়েছে? মানে এই বাবেলটাকে তো ফোলাচ্ছ তুমি, তাহলে বাবেলটা যখন উৎপন্ন হলো, নলের এক প্রান্তে যখন বাবেলটা উৎপন্ন হচ্ছে, মানে এই প্রান্তে যখন বাবেলটা উৎপন্ন হচ্ছে, তাহলে এর যে এক্সেস প্রেশার, এই এক্সেস প্রেশারের জন্য কি এখানে জলের লেভেলের পার্থক্য তুমি পাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই এক্সেস প্রেশারটাই কিন্তু এইখানে প্রেশার কাজ করবে। তাহলে এইখানে যে হাইটের ডিফারেন্স তুমি পাবে, তার জন্য যে প্রেশারটা তুমি পাচ্ছ, সেই প্রেশারটা বেসিক্যালি কি এই যে বাবেলের জন্য মানে যে এক্সেস প্রেশার, সেই প্রেশারটা বেসিক্যালি। তাহলে তুমি এখানে বলতে পারো জিনিসটা এইভাবে যে দেখো কোশ্চেন নাম্বার 14, রাইট, মানে কোশ্চেন তোমাকে বুঝতে হবে, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এরকম একটা তোমার নল রয়েছে। ওকে, এই নলের এইখানটা একটা তুমি বাবেল উৎপন্ন করেছো, এটাকে এটা সাবানের বুদবুদ,
সাবান বুদবুদ। তাহলে সাবান বুদবুদের ক্ষেত্রে যে অতিরিক্ত চাপ তুমি পাও সেটা কত? অতিরিক্ত চাপ তুমি বলো নাকি 40/r, আর হচ্ছে তোমার এর রেডিয়াসটা। ওকে, এবার এই যে এর যে এক্সেস প্রেসারটা তুমি দেখতে পাচ্ছ, এই এক্সেস প্রেসারটাই কিন্তু বেসিক্যালি এখানে একটা ইউ আকৃতির তোমার নল রয়েছে। ওকে, এই এক্সেস প্রেসারটার জন্য বেসিক্যালি এখানে কিন্তু জলের একটা তুমি লেভেলের পার্থক্য তুমি পাচ্ছ। এটাকে কমিয়ে দাও। ওকে, তাহলে এই যে হাইটটা, এই হাইটটাই তোমাকে কিন্তু বেসিক্যালি বের করতে বলেছে। এই যে হাইটটা, এই হাইটটাই তোমাকে এখানে বের করতে হবে। তাহলে এই হাইটের ডিফারেন্সের জন্য এখানে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, সেই প্রেশারটা কতখানি? রো ইন্টু জি ইন্টু এইচ, তাই নয় কি? তাহলে এই যে প্রেশারটা, এই প্রেশারটাই বেসিক্যালি পাচ্ছে কোথা থেকে? এই যে সাবানের বুদবুদের যে অতিরিক্ত চাপ সেখান থেকে পাচ্ছে। তাহলে তুমি সিম্পলি বলতেই পারো, সুতরাং ভাই 40/r দ্যাট ইজ ইকুয়াল টু রো ইন্টু জি ইন্টু এইচ। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি এইচ ইকুয়াল টু তুমি বলবে যে 40/রো ইন্টু জি ইন্টু আর। ওকে, তাহলে এবার তুমি সবই জানো, সব পুট করে দাও। তাহলে 4 ইন্টু টি, টি তোমাকে বলে দিয়েছে কত দেখো, সারফেস টেনশন 25 ডাইন পার সেন্টিমিটার, রাইট? আমি সবই সিজিএস সিস্টেমে রেখে দিচ্ছি। তাহলে এটা ইন্টু 25 ডাইন পার সেন্টিমিটার ডিভাইডেড বাই রো। রো হচ্ছে তোমার যে পাইপটার মধ্যে লিকুইড রয়েছে, হ্যাঁ, তার হচ্ছে তোমার ডেন্সিটি। তাহলে এখানে দেখো 0.8 আপেক্ষিক গুরুত্ব বলে দিয়েছে, এখানে তো ডেন্সিটি বলেনি। তাহলে তোমাকে ডেন্সিটি বের করে নিতে হবে। সো আমরা জানি, দেখো এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তুমি দেখবে ডেন্সিটি তো বলেনি, তাহলে কী করে করবো আমি? তাহলে তোমাকে বুঝতে হবে যে আপেক্ষিক গুরুত্ব ডেন্সিটির মধ্যে রিলেশন কী। তাহলে কোনো পদার্থের ডেন্সিটি ডিভাইডেড বাই জলের ডেন্সিটি। যেহেতু সিজিএস সিস্টেম, ইন সিজিএস সিস্টেম জলের যে ডেন্সিটি সেটা কত হয়? 1 হয়, রাইট? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে তুমি বলতে পারো সুতরাং যে এস ইকুয়াল টু বেসিক্যালি রো পাবে তুমি। তাহলে এস এর মান যা, রোর মানও তাই আসবে, তাই নয় কি? তাহলে এস তোমাকে বলে দিয়েছে 0.8। এস কিন্তু মানে এস আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি সেটা কিন্তু ডাইমেনশনলেস, কারণ দুটোই ডেন্সিটির রেশিও, তো ডাইমেনশনলেস হবে, স্বাভাবিক ব্যাপার এটা। বাট রো যখন তুমি লিখছো, রোটা কিন্তু ডাইমেনশন মানে আলা কোয়ান্টিটি, রাইট? মানে ডাইমেনশন আছে, এটা কত? এত গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তুমি লিখতে পারো, সুতরাং 0.8 ইন্টু জি, মানে যেহেতু সিজিএস সিস্টেমে বলছি তাই সিজিএস সিস্টেমের জি এর ভ্যালু হয় 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সুতরাং 980 লেখো এখানে, ইন্টু আর, আর হচ্ছে তোমার রেডিয়াস, রাইট? তাহলে বাবেলটার রেডিয়াস কিন্তু এখানে বলেনি, বাবেলটার কি বলেছে বলো তো? বাবেলটার ব্যাস বলে দিয়েছে। এই বাবেলটা, হ্যাঁ, বাবেলটার ব্যাস তোমাকে বলে দিয়েছে আর ইজ গিভেন, আর মানে বেসিক্যালি 2r গিভেন, রাইট? 2r মানে কি? তোমার ব্যাস পাবে তুমি, 2r হচ্ছে তোমার 2 মিলিমিটার। তাহলে এখান থেকে তুমি বলো আর ইকুয়াল টু কত হবে? 2/2 মানে 1 মিলিমিটার, রাইট? এবার মিলিমিটারকে তুমি সেন্টিমিটারে নিয়ে আসবে। এবার তুমি জানো যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 1/10 সেন্টিমিটার, মানে 1/10 মানে 0.1 সেন্টিমিটার। এটাই কি তোমার রেডিয়াস? তাহলে এটা লিখে দাও এখানে 0.1 মানে 1/10। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে তোমার ক্যালকুলেশন করলে কিন্তু আনসার চলে আসবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে ভ্যালুটা আসছে বেসিক্যালি 1.275 এর ওভার চলছে, মানে এইচ এর ভ্যালু এটা আসছে এত কি বলো? সেন্টিমিটার। ওকে, তাহলে এটাই কিন্তু তোমার আনসার। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিন্তু তোমাকে প্রবলেমগুলো সলভ করতে হবে। কোয়েশ্চেনটা তোমাকে বুঝতে হবে, কোয়েশ্চেনটা না বুঝতে পারলে কিন্তু এই প্রবলেম সলভ করতে পারবে না, এবং তোমাকে কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। ওকে, তাহলে কিন্তু তুমি প্রবলেমগুলো সলভ করতে পারবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি অনুভূমিক নলের মধ্যে
মানে একটা অনুভূমিক নল তার মধ্যে প্রবেশ করার সময় সবসময় প্রশ্ন যেতে অনুভূমিক নলের মধ্যে প্রবেশ করার সময় এবং নল থেকে নির্গত হওয়ার সময় কোনো প্রবাহীর গতিবেগ যথাক্রমে এত মিটার পার সেকেন্ড এবং এত মিটার পার সেকেন্ড। মানে যখন ঢুকছে তখন তার ভেলোসিটি সাপোজ v1 দ্যাট ইজ ইকুয়াল টু 0.1 মিটার পার সেকেন্ড, আর যখন বেরোচ্ছে তখন তার ভেলোসিটি সাপোজ v2 দ্যাট ইজ ইকুয়াল টু 0.2 মিটার পার সেকেন্ড। ওকে, হচ্ছে নলটির প্রান্তদ্বয়ের মধ্যে চাপের পার্থক্য নির্ণয় করো। তাহলে পার্থক্য মানে p2 মাইনাস p1 আমাকে বের করতে হবে। বলছে এখানে প্রবাহীর ঘনত্ব এত কেজি পার মিটার কিউব এবং পারদের ঘনত্ব এত কেজি পার মিটার কিউব। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে প্রবলেমটা দেখা যাক। দেখো তাহলে কি বলছে, বেসিক্যালি 15 নম্বর কোশ্চেন নাম্বার 50 বলছে এরকম একটা অনুভূমিক টিউব বা নল রয়েছে, অনুভূমিক একটা নল রয়েছে, মানে হাইটের ডিফারেন্সটা বেসিক্যালি 0। তাহলে জল প্রবাহিত হচ্ছে, তো এদিকে জল প্রবাহিত হচ্ছে। ওকে, যখন ঢুকছে তখন তার ভেলোসিটি বলে দিয়েছে, আর যখন বেরোচ্ছে তখন তার ভেলোসিটি বলে দিয়েছে। এই পয়েন্টে প্রেশার P1, এই পয়েন্টের প্রেশার P2। ওকে, জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে বার্নৌলির প্রিন্সিপাল কি বলছে দেখো। অ্যাকর্ডিং টু বার্নৌলির প্রিন্সিপাল, Bernoulli's principle, according to Bernoulli's principle আমরা জানি যে P1 plus rho into G H1, যেহেতু হাইটের কোনো ডিফারেন্স নেই, দুজনের হাইট সেম, তাহলে আমি এখানে H লিখলাম, প্লাস হাফ ইন্টু রো V1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু P2 plus rho into GH plus a half rho V2 স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? দেখো হাইটের ডিফারেন্স নেই, তাহলে কি এই রো জিএইচ ক্যান্সেল হয়ে গেল। হলো, এখানে কি থাকছে দেখো, তাহলে প্রেশার ডিফারেন্স, তাহলে এই P2টাকে বাদিকে নিয়ে চলে আসো, সুতরাং P1 মাইনাস P2 লিখতে পারো, অসুবিধা নেই। এইবারটাকে ডান দিকে নিয়ে চলে আসো, সুতরাং হাফ রো V2 স্কোয়ার মাইনাস হাফ রো V1 স্কোয়ার, তাই নয় কি? তাহলে তুমি এখান থেকে বলবো যে P1 মাইনাস P2 দ্যাট ইজ ইকুয়াল টু হাফ রো, তো কমন নিতে পারি, এখানে V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, এটা বলতে পারি আমরা। এবার দেখো কোশ্চেনটা তোমাকে V1 V2 সব বলে দিয়েছে, কোশ্চেনটায় V1 বলে দিয়েছে 0.1 মিটার পার সেকেন্ড, 0.1 মানে এখানে গিভেন V1 ইজ ইকুয়াল টু 0.1 মিটার পার সেকেন্ড। এখানটায় আমি সমান সমান দিয়েও লিখিনি 0.1 মিটার পার সেকেন্ড, বেসিক্যালি এটা 0.2 মিটার পার সেকেন্ড, তাই তো? যদি ভুল না হয় তাহলে 0.2 মিটার পার সেকেন্ড, হ্যাঁ ঠিকই লিখেছি। আর তোমার ডেন্সিটি বলে দিয়েছে তোমার, মানে যে ফ্লুইডটা ডেন্সিটি তোমার 800 কেজি পার মিটার। ওকে, তাহলে এখানে V2 0.2 মিটার পার সেকেন্ড এবং ফ্লুইডটার ডেন্সিটি 800 কেজি পার মিটার কিউব, এগুলো তোমার গিভেন। ওকে, তাহলে এগুলোকে তুমি এখানে পুট করতে পারো। সো 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি বলতে পারো, সুতরাং এই প্রেশারের ডিফারেন্স দেখো P1 মাইনাস P2, মানে কি লিখেছি দেখো, তাহলে এই পয়েন্টের প্রেশার মাইনাস এই পয়েন্টের প্রেশার, তবে তুমি প্রেশারের ডিফারেন্স পাচ্ছ, তাই না? মানে চাপের পার্থক্য তুমি পাচ্ছ। মনে করো কনসিডার করে নাও যে P1 ইজ গ্রেটার দেন P2, মানে তাহলে এই পয়েন্টের প্রেশারটা বেশি, এই পয়েন্টের প্রেশারটা সাপোজ কম, তাই তুমি P1 মাইনাস P2 করলে, একই ব্যাপার। ওকে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে হাফ রো, আচ্ছা ভ্যালুগুলো পুট করবো তো, তাহলে এখানে রো মানে বেসিক্যালি 800, তাই তো, আর ইন্টু ভি স্কোয়ার মানে 0.2 তার হোল স্কোয়ার মাইনাস 0.1 তার হোল স্কোয়ার। এটা তুমি করতে পারো, এটাকে তুমি সলভ করো, সলভ করলে তোমার একটা ভ্যালু আসবে। এইবার দেখো এখানে কিন্তু একটা মার্কারির ডেন্সিটি তোমাকে বলে দিয়েছে, তাই না? মার্কারির ডেন্সিটি বলে দিয়েছে, তোমাকে আনসারটা কিন্তু মার্কারিতেই আনতে বলেছে। এখানে আবার সেন্টিমিটার এইচজি না, মিটার এইচজিতে আনতে বলেছে। তাহলে মার্কারির ক্ষেত্রে তুমি কি জানো দেখো, তো এটা তুমি সলভ করলে একটা আনসার তুমি পাবে। এবার উইনো আমরা 1 ATM মানে কি জানি,
এক এটিএম মানে বেসিক্যালি 76 সেন্টিমিটার এইচজি, 76 সেন্টিমিটার এইচজি মানে কি 76 সেন্টিমিটার পারদের চাপের সমান। এক এটিএম মানে 76 সেন্টিমিটার পারদের চাপের সমান, তাই তো? এটা আমরা সবাই জানি। তাহলে দেখো এই যে 76 সেন্টিমিটার এইচজি লিখলাম মানে এক এটিএম, সেটাকে আমরা কেমন বলতে পারি? 76 সেন্টিমিটার মানে বেসিক্যালি প্রেশার মানে কি হয়, রো ইন্টু জি ইন্টু এইচ। তাহলে হাইটটা লিখলাম 76 সেন্টিমিটার, জি লেখো 980 ইন্টু রো, যেহেতু পারদের ডেন্সিটি 13.6, তাহলে এটা তুমি লিখবে। তাহলে এত কি বলো, এক এটিএম মানে এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এইটা তুমি পাও। মানে বেসিক্যালি এক এটিএম বা তুমি এখানে বলো 76 সেন্টিমিটার এইচজি মানে তুমি এটা পাও 76 ইন্টু 980 ইন্টু 13.6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এইখানে থেকে কিন্তু তুমি আনসারটা যেটা পাবে, দেখো প্রেশারের ডিফারেন্স যেহেতু সবই এসআই সিস্টেমে করে হচ্ছে, তাহলে তুমি পাবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে তুমি এখানে দেখছো এখানে রয়েছে কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এইটাকে তুমি নিউটন পার মিটার স্কোয়ারে আনতে পারো, তাই নয় কি? তাহলে এইখানে 76 সেন্টিমিটারটাকে তুমি এক কাজ করো মিটারে কনভার্ট করে নাও। হ্যাঁ, 76 সেন্টিমিটারটাকে তুমি মিটারে কনভার্ট করে নিতে পারো। মানে বেসিক্যালি এইখান থেকে যদি আমি লিখি দেখো, তাহলে তুমি এরকম বলতে পারো যে 76 ইন্টু 980 ইন্টু 13.6 ইন্টু আমরা কি জানি বলো 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, তাই তো? তাহলে 1 ডাইন মানে কত? তুমি লিখবে 10 টু দি পাওয়ার -5 নিউটন, তাই তো? এইবার দেখো সেন্টিমিটার, এবার আমরা কি জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 100 বা 10 স্কোয়ার সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ইকুয়াল তুমি কত বলবে বলো? 1 সেন্টিমিটার ইকুয়াল তুমি বলবে 10 টু দি পাওয়ার -2 মিটার। তাহলে এখানে তুমি নিচে 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার করবে, এটা মানে কি এত নিউটন পার মিটার স্কোয়ার চলে আসবে, এটা তোমার নিউটন পার মিটার স্কোয়ার চলে আসবে। ওকে, তাহলে এইটা মানে কত তোমার? এটা এক এটিএম মানে আমরা যদি এসআই সিস্টেম বলি, তাহলে এসআই সিস্টেমে এত নিউটন পার মিটার স্কোয়ার পাচ্ছি আমরা। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইখানটা কিন্তু তুমি লিখবে এবার 76 সেন্টিমিটার যে এইচজি এটা, অথবা এক এটিএম, তাই তো? এবার যেহেতু আমি ডান দিকটা মানে ডাইন থেকে নিউটনে চলে এসেছি বা সেন্টিমিটার থেকে মিটারে চলে এসেছি, মানে আমি এসআই সিস্টেমে চলে এসেছি, রাইট? আমি এসআই সিস্টেমে চলে এসেছি। তাহলে পরে এক কাজ করা যাক, এই বাদিকে যে আমি 76 সেন্টিমিটার লিখলাম, তাহলে 76 সেন্টিমিটার লেখা যাবে না, কারণ এই যে 76টা এটা তো সেন্টিমিটারে ছিল বলেই তুমি বাই সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারছিলে তো। তাহলে এইটাকে এবার তোমার মিটারে কনভার্ট করতে হবে, রাইট? মানে আচ্ছা, এটাকে একভাবে লিখে তাহলে বেশি সুবিধা হবে। এটাকে এরকমভাবে লিখি, এইখান থেকে তুমি ডিরেক্ট এরকম লেখো, তাহলে বেশি সুবিধা হবে। আমার মনে হচ্ছে এটাই করলে সুবিধা হবে। 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু তুমি বলবে যে ভাই 76 সেন্টিমিটার এইচজি ডিভাইডেড বাই 76 ইন্টু 980 ইন্টু 13.6, রাইট? এত তুমি বলবে 76 সেন্টিমিটার এইচজি বা এত। এখান থেকে এইটাকে তুমি এবার আচ্ছা, এখানে এই সেন্টিমিটার এইচজি এইটাকে তুমি এবার মিটার নিয়ে আসবে, আর এইখান থেকে তুমি এটাকে নিউটন পার মিটার স্কোয়ার করবে আর কি, রাইট? তাহলে এটা তুমি বলো 10 টু দি পাওয়ার -5 আর এটা 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার, এত নিউটন পার মিটার স্কোয়ার। আর এখান থেকে দেখো 76 সেন্টিমিটার এইচজি লিখছো, তাহলে সেন্টিমিটারকে যদি মিটার করি আমরা, সেন্টিমিটারকে মিটার করলে পরে এখানে 10 টু দি পাওয়ার -2 মিটার এইচজি বলবে, কারণ কোশ্চেনটা মিটার এইচজিতে দেওয়া আছে, ডিভাইডেড বাই 76 ইন্টু 980 ইন্টু 13.6, এটা বলতে পারি।
আশা করি কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আলটিমেট এখানে কি আসছে দেখো, এই 76 কাটবে, অসুবিধা নেই। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে তুমি বলবে 10⁻² ইন্টু, এটা আবার এদিকে আসবে মানে 10⁻⁴ ডিভাইডেড বাই এখানে 10⁻⁵ ইন্টু 980 ইন্টু 13.6, রাইট। এইখান থেকে কাটাকাটি করলে পরে দেখো ওপরে -6 থাকছে, নিচে -5, তাহলে উপরে একটা -1 থাকবে, রাইট। মানে 10⁻⁻1 ডিভাইডেড বাই 980 ইন্টু 13.6 মিটার এইচ, 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে এটা পাচ্ছ তুমি। ঠিক লিখলাম, 10⁻⁻6 নিচে 10⁻⁻5, এটা উপরে উঠে গেলে পরে -6 + 5, তাহলে -1 থাকবে। ঠিক আছে, এটাকে নিচে নিয়ে আসতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে 1/980 ইন্টু, যেহেতু নিচে নিয়ে আসলে 10 দিয়ে গুণ হবে মানে 136 বলতে পারি মিটার এইচ। তাহলে এইটাতে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে তুমি এটা পাচ্ছ। তাহলে এই ব্যাটাকে তুমি এইখানে মাল্টিপ্লাই করে দাও, এই একটা নাম দিয়ে দিই, 2 নম্বর নাম দিয়ে এটাকে। তাহলে 2 নম্বর ইকুয়েশনে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু তুমি মিটার এইচজি ফর্মে পাবে তুমি, রাইট। 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। সো ফ্রম ইকুয়েশন 2 we can write, from equation 2 by using 3 তুমি কি বলবে, সুতরাং প্রেসারের যে ডিফারেন্স P1 - P2 দ্যাট ইজ ইকুয়াল টু কত রয়েছে দেখো, 1/2 ইন্টু 800। এটা ক্যালকুলেশন করবে তোমরা, 0.2 তার হোল স্কোয়ার -0.1 তার হোল স্কোয়ার ইন্টু, যেহেতু নিউটন পার মিটার স্কোয়ার রয়েছে তাহলে সেটার জায়গায় তুমি লিখবে 1/980 ইন্টু 136 মিটার এইচ। দেখো আনসারটা কিন্তু মিটার এইচ জিতেই বলেছে, তার জন্য আমি এই কাজগুলো করলাম। ক্লিয়ার হয়েছে? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, দিয়ে তুমি এবার যেটা করবে এটাকে তুমি সিম্পলিফাই করো, তাহলে কিন্তু তোমার আনসার চলে আসবে। ওকে, হ্যাঁ আমি ক্যালকুলেশন করে দেখলাম, এর যে ভ্যালুটা আসছে বেসিক্যালি P1 - P2 দ্যাট ইজ ইকুয়াল টু 9.0036, এমন আমি অ্যাপ্রক্সিমেট 9 বলতে পারি, সুতরাং 9×10⁻⁵ মিটার এইচ। ওকে, মানে বেসিক্যালি তোমাকে কিন্তু এই যে কনসেপ্টটা এখানে দেখালাম এইটা তোমাকে কিন্তু বুঝতে হবে, কারণ তোমাকে এটা কিন্তু নিউটন পার মিটার স্কোয়ারে রাখতে বলেনি, তোমাকে বলছে সেটা কি মিটার এইচ জিতে আনতে। ক্লিয়ার হয়েছে? তাহলে সেটা তুমি জানো বেসিক্যালি পারদের ক্ষেত্রে যে 76 সেন্টিমিটার এইচ মানে 1 ATM, তাহলে 76 সেন্টিমিটার এইচজিকে তুমি ভাঙতে পারো, সেটা ভাঙলে পরে বেসিক্যালি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে আসে, তাহলে সেখান থেকে তুমি নিউটন পার মিটার স্কোয়ার আসবে। হ্যাঁ, তার জন্য আমি এই কাজ করে মানে ওগুলো করলাম বেসিক্যালি। মানে এইটা 76 সেন্টিমিটার তুমি লিখতে পারবে না, কারণ মানে এটাকে তুমি বাদ দাও, এটাকে এই লাইনটাকে তুমি বাদ দাও। ওকে, একদম তুমি ডিরেক্ট নিচের লাইনটা করো, অসুবিধা নেই। আর ওইখানটায় 76 সেন্টিমিটার এইচজি নয়, মানে 76 × 10⁻² মিটার এইচজি লেখা দরকার। ওকে, কারণ বোথ সাইডে কি সেম ডাইমেনশন হতে হবে। হ্যাঁ, তো সেটাই আমরা এখানে করে নিয়েছি অ্যাকচুয়ালি। তাহলে এটা 1 নিউটন 1 ডাইন পার সেন্টিমিটারকে আমরা বেসিক্যালি নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে নিয়েছি, দিয়ে এইখানটাও চেঞ্জ করে দিয়েছি, দিয়ে কিন্তু আমাদের আনসার চলে এসেছে। তাহলে এইটা আমাদের কনভার্সন রুল। ওকে, মনে রাখতে পারলে মনে রাখবে, নাহলে পরে ফিজিক্সটা বুঝে নাও। ঠিক আছে, তাহলে আলটিমেট তোমার কিন্তু এই প্রেশারটা কাজ করছে। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে তোমাকে প্রবলেমগুলো মানে সলভ করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।